প্রিয় দর্শক, সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে উকিল নোটিশ পাঠালেন, এরপর কি মামলা আসছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল 23শে জুনের তারিখে যুক্তরাজ্যের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। মূলত উকিল নোটিশটা দুদক চেয়ারম্যান বরাবর তার একটি সিসি কপি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। উকিল নোটিশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। সোমবার ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় তাদের উদ্দেশ্য। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন টিউলিপ, যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে। গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে দুদক। কোন কোন মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও যুক্ত করা হয়েছে। এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকে চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপের অভিযোগ, মোহাম্মদ ইউনূস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি। সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেন, গত 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয়। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনূসকে। নোটিশে স্টেফেনসন হারউড বলছে, এখনো আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি। আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত প্রচারণার শিকার, যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ও দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। শেষ পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের কাছে নাস্তানাবুদ হতে যাচ্ছেন? অবস্থা কিন্তু তেমনটাই বলছে। খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ যে কোনো অপরাধের প্রতিকারের জন্য, অপরাধীর প্রতিকারের জন্য প্রথমে আগে উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশ পাঠায় উকিল নোটিশের যথাযথ জবাব পেলে বা না পেলে এরপরে কিন্তু মামলায় যাওয়া হয়। এর আগে একাধিক বক্তব্যে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের কোনো যোগসূত্রের সাথে গণ্য করা হয়, কাউন্ট করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি কাউন্ট করে, তাহলে সেটি সম্পূর্ণ ভুল করবে। কারণ টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিকই নন, টিউলিপ সিদ্দিকের জন্মই বাংলাদেশে নন, তার বাংলাদেশের সাথে যোগসূত্র আছে, আপনারা সবাই জানেন। নতুন করে আর বলবার কিছু নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, সেটি থাকতে পারে। কিন্তু টিউলিপ সিদ্দিকের জন্ম, বেড়ে ওঠা, পেশা জীবন সম্পূর্ণ যুক্তরাজ্যে। সেই জায়গা থেকে তিনি যুক্তরাজ্যের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। গত 1 বছরে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ, ধরুন মনে করুন যে বাংলাদেশের সাথে বা কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, ধরুন যে একজন সাদা চামড়ার মানুষ, সাদা চামড়ার ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক, যদি একটা সাধারণ সাদা চামড়ার ব্রিটিশ নাগরিকের সাথে বাংলাদেশের মতো একটি দেশ, একটি দেশের সরকার যদি অন্যায় করত, তাহলে কি হতো? সেখানে ব্রিটিশ একজন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্রিটেন এমন একটি দেশ, সেখানে অভিবাসী হয়েও রাজনীতির শীর্ষ পদে যাওয়া যায়। এই যে কদিন আগেই আপনারা দেখলেন ভারতীয় ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন। টিউলিপ সিদ্দিকও এমন সম্ভাবনাময় ব্রিটিশ রাজনীতিবিদ, তিনিও একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন, উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গায় টিউলিপ সিদ্দিককে নিয়ে যেভাবে টানাহেঁচড়া, নাস্তানাবুদ, তার মানহানি করবার জন্য যেভাবে লেগে পড়েছে তৃতীয় বিশ্বের বাংলাদেশ, সেই জায়গায় আজকে টিউলিপ সিদ্দিক প্রতিকার চেয়ে বা প্রতিবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
কিংবা দুদককে, বাংলাদেশের দুদককে উকিল নোটিশ পাঠিয়েছেন। এই উকিল নোটিশের পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের নামে মামলা করেন তাহলে কেমন হবে বিষয়টা, এবং মামলায় যদি প্রমাণ করতে পারেন তাহলে কি হবে? যুক্তরাজ্যের আইন কি বলে? আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন যে কোনো মামলা, বিশেষ করে পশ্চিমা দেশ, উন্নত দেশের আইন উন্নত। আমরা যদিও বা ব্রিটিশ আইনের ছায়া অবলম্বনেও এখন পর্যন্ত আমাদের ব্রিটিশ আইন চলে, সেই জায়গা থেকে আজকে টিউলিপ সিদ্দিক যদি মানহানির মামলা করেন, ক্ষতিপূরণের মামলা করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেঁসে যাবেন, যে এটি এক প্রকার নিশ্চিত। এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছে যে এই যে উকিল নোটিশটি এলো, এর পরবর্তী পদক্ষেপে কি ঘটে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসকে নাস্তানাবুদ করে ছাড়বেন। কেউ তো পারছে না ডক্টর ইউনূসকে নাস্তানাবুদ করতে, সেই জায়গায় টিউলিপ সিদ্দিক ইতিমধ্যে নাস্তানাবুদ করা শুরু করে দিয়েছেন। কদিন আগে আপনারা দেখলেন যে ডক্টর ইউনূস যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পর্যন্ত ডক্টর ইউনূসের দেখা দেয়নি। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাথে দ্বিপাক্ষীয় বৈঠকের একটি গালগল্প করেছে। আজ পর্যন্ত কোনো গণমাধ্যম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি প্রকাশ হতে দেখেনি, কিন্তু সরকারের তরফে বলা হয়েছে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক হয়নি, একটি সাক্ষাৎ হয়েছে বা আধা মিনিটের, কিন্তু বৈঠকের গাল গল্প দেওয়া হচ্ছে। যেটি হোক, টিউলিপ সিদ্দিক অন্ততপক্ষে ডক্টর ইউনূসকে এই সফরে নাস্তানাবুদ করতে পেরেছেন। আগামী দিনে আমরা দেখব যে আইনি পদক্ষেপে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের হাতেই নাস্তানাবুদ হচ্ছেন। আমরা সেই দিনের অপেক্ষা। এশিয়া মানে রাশিয়া থেকে শুরু করে অন্যান্য ইউক্রেন এবং অন্যান্য যে সকল স্বাধীন রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র রয়েছে, যেগুলোকে আমরা সিআইএস কান্ট্রি বলি, সব তছনছ হয়ে যাবে যদি ইরান পরাজিত হয়, এবং একই সঙ্গে চীনটাও খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আবার যদি এই যে যারা খণ্ড বিখণ্ড হয়ে যাবে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে ইউরোপ এবং আমেরিকার সম্মিলিত শক্তির বিরুদ্ধে তারা সবাই নেমে পড়ে, সেটা পরমাণু যুদ্ধ হতে পারে বা অপরমাণু যুদ্ধ হতে পারে। পরমাণু যুদ্ধ হলে পৃথিবী শেষ, আর যদি অপরমাণু যুদ্ধ হয় সেক্ষেত্রেও যে সভ্যতা লীলাভূমি ইউরোপে গড়ে তোলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ অবধি, আমেরিকাতে গড়ে তোলা হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডাতে গড়ে তোলা হয়েছে, এবং তাদের যে সকল মিত্র রয়েছে অন্যান্য এলাকাতে, ইনক্লুডিং জাপান, তছনছ হয়ে যাবে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া সহ। মানে এই ঘটনা শুরু হওয়ার পর দেখবেন যে 24 ঘন্টার মধ্যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দখল করে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি উত্তর কোরিয়া এবং চীন এরা জাপান দখল করে ফেলবে, তাইওয়ানের অস্তিত্ব থাকবে না, তাইওয়ান সঙ্গে সঙ্গে ফরমোজা তারা দখল করে ফেলবে। এই যে একটা ক্রান্তিকাল যাচ্ছে, মানে এর মাঝামাঝি কোনো কিছু নেই, এক্সট্রিম পর্যায়ে চলে গেছে আমেরিকার এই আক্রমণের পরে। তো এটা নিয়ে আমেরিকার যারা লোকজন বা ইউরোপের যারা লোকজন চিন্তা জগতে তারা কি ভাবছেন, এই বিষয়গুলো আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করার চেষ্টা করি। তো সেখানে দেখলাম বার্নি স্যান্ডার্সের মতো বিখ্যাত যারা সেনেটর রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, তারা যেভাবে এই যুদ্ধের বিপক্ষে কথা বলছেন। ইংল্যান্ড বলছে, স্বয়ং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি আমেরিকাকে সতর্ক করেছেন এই যুদ্ধে না জড়ানোর জন্য, কিন্তু আমেরিকা ইংল্যান্ডকে যাকে বলা হয় বুড়ো আঙ্গুল দেখে যুদ্ধে জয়লাভ করে ফেলে, মানে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে। তো যেখানে ফ্রান্স, জার্মানি, তারপরে ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশগুলো আজকে দীর্ঘদিন ধরে ন্যাটোর সৈন্যবাহিনী ইউক্রেনে পাঠানোর জন্য তারা যেখানে আমেরিকাকে পুশ করছে, এবং তার বিপরীতে আমেরিকা বলছে আমি ন্যাটোর সঙ্গেই থাকবো না। তো সেখানে ইউরোপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে আমেরিকা যে মধ্যপ্রাচ্যে এবং ইরানে যে আক্রমণ চালালো, এটা আটলান্টিকের এপারে এবং ওপারে, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক সেটাও নষ্ট করে ফেলবে। এখন প্রশ্ন হলো যে ইউরোপ কেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছে না বা ইরানকে ভয় পাচ্ছে? এটি নিয়ে সবাই কথাবার্তা বলছে, সবার ভিডিও আমি শুনছি। তার মধ্যে আপনারা একজন বিখ্যাত মার্কিন অভিনেতা মিস্টার মর্গান। তো মিস্টার মর্গান বলা হয় যে আমেরিকার সবচেয়ে অভিজাত মর্গান ফ্রিম্যান।
তো মর্গান ফ্রিম্যান সম্পর্কে আমি বলে নেই, সেটা হলো আমেরিকার সবচেয়ে অভিজাত, সবচেয়ে যাকে বলা হয় কস্টলি, মানে এক একটা সিনেমা করে যে টাকা নেয় পৃথিবীতে তার চেয়ে বেশি অর্থ উপার্জনকারী কোনো যাকে বলা হয় অভিনেতা নেই, এবং তিনি খুব অল্প সিনেমাতে অভিনয় করেছেন। তিনি একজন কৃষ্ণাঙ্গ, কিন্তু তার যে কণ্ঠ, সেই কণ্ঠের কারণে এবং তার যে ব্যক্তিত্ব এবং মানবতা বাদী মন এবং তার যে ইন্টেলেকচুয়াল, তো এটার কারণে তিনি সারা পৃথিবীতে নন্দিত। এবং তিনি মুসলিম বিশ্বের প্রতি সহানুভূতিশীল। এবং যখন কাতারে যখন বিশ্বকাপ হলো, মানে সেই বিশ্বকাপ হলো, এবং সেখানে কাতারের একটা যাকে বলা হয় পঙ্গু শারীরিক প্রতিবন্ধী এক কোরআনে হাফেজ, তার সঙ্গে ওই যে কালো মানুষটি মর্গান ফ্রিম্যান, যিনি মঞ্চে উঠেছিলেন এবং কথা বলেছিলেন, সেই ফ্রিম্যান তিনি এই যুদ্ধ নিয়ে তার যে চিন্তা চেতনা, মানে এখানে আসলে মূলত তার কণ্ঠটাকে এআই এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে, তিনি বলেননি, কিন্তু তার যে চিন্তা, মানে ওখানে যারা এই ভিডিওটি তৈরি করেছেন তারা হলো যে ইন্সপায়ার্ড বাই দ্য মানে মর্গান ফ্রিম্যান। আমি সেটা মনোযোগ সহকারে শুনলাম, এবং সেখানে তিনি যে জিনিসটা বলার চেষ্টা করছেন যে আমেরিকা এবং ইরান কেন, মানে আমেরিকা এবং ইউরোপ কেন ইরানকে ভয় পাবে বা ভয় পাওয়া উচিত, এরকম একটা কথা। আমেরিকার সঙ্গে আসলে ইরানের কখনো এরকম যুদ্ধ হয়নি। শুধু 80-র দশকে যখন নতুন একটা বিপ্লবী সরকার এলো আয়াতুল্লাহ খামেনি, তখন সেই সরকারটিকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার সর্বশক্তি নিয়োগ করেছিল। তখন মোসাদকে দিয়ে, ইসরায়েলকে দিয়ে, ইরানকে দিয়ে, ইরাককে দিয়ে, অন্যান্য আরব রাষ্ট্রকে দিয়ে, এমনকি সৌদি আরবকে দিয়ে, এবং সরাসরি তারা তাদের নিজস্ব যে রিসোর্স রয়েছে, সর্বশক্তি তারা ব্যবহার করেছিল, সিআইএ, পেন্টাগন। কিন্তু ওই সময়টাতে, বিপ্লবের ওই সময়টাতে 82-83 সনে ইরানের যে দৃঢ়তা ছিল, সেই দৃঢ়তার কারণে তারা পারেনি, উল্টো তিনটি ঘটনা তারা ঘটিয়েছে ইরান। অর্থাৎ তারা সেই যে আমেরিকান যে বেজগুলো আছে সেখানে আক্রমণ চালিয়েছে, এবং বহু সংখ্যক আমেরিকান সৈন্যকে তারা গ্রেপ্তার করেছে, এবং ইরানে যে মার্কিন দূতাবাস ছিল সেই দূতাবাসকে তারা দখল করে প্রায় 77 জন 77 মার্কিন নাগরিককে তারা জিম্মি করে ফেলেছিল। এবং এটা করা হয়েছিল সেই যে ইরানের যে তখন ছাত্র ছিলেন, ছাত্র যারা নেতা ছিলেন তাদের মাধ্যমে। ইরানের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করে, তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাদের সঙ্গে চুক্তি করে, তারপর যাকে বলা হয় আমেরিকাকে ইরানের সঙ্গে তখন ওই মুহূর্তে দফারফা করতে হয়েছিল। এইভাবে বহুবার, মানে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ আমেরিকা করেনি, কিন্তু তালেবানদের বিষয় নিয়ে যখন তারা খুবই বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছিল, এবং যখন কান্দাহার তালেবানরা দখল করে নিল, ঠিক সেই সময়টাতে সেখানে পুরো আমেরিকার সৈন্যদেরকে রক্ষা করার জন্য তারা ইরানের দ্বারস্থ হয়েছিল, এবং ইরানকে রাজি করিয়ে তারা সেই কান্দাহার থেকে সেই আমেরিকার সৈন্যদেরকে উদ্ধার করেছিল। এবং সর্বশেষ যে আফগানিস্তান থেকে তারা যেভাবে প্রস্থান করেছে এবং কাতারে যে বৈঠক করেছে, এবং সেখানেও কিন্তু তারা ইরানের সহযোগিতা নিয়েছে আমেরিকা। তাহলে দেখুন যে একদিকে তারা হুতিদের সাথে যুদ্ধ করছে, একদিকে তারা যাকে বলা হয় ইরানের বিভিন্ন স্থাপনা আক্রমণ করছে, আবার অন্যদিকে কিন্তু ইরানের সঙ্গে নেগোসিয়েশন করে আসছে তারা 80-র দশক থেকে, এবং ক্ষেত্র বিশেষে তারা টাকা দিয়ে, অর্থ দিয়ে ইরানকে সহযোগিতা করেছে। এবং অবাক করার ব্যাপার হলো যে ইরান এবং ইরাক যখন যুদ্ধ হয়েছিল, সেখানে আমেরিকা যেমন সরাসরি সাদ্দাম হোসেনকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর ইসরায়েলের মাধ্যমে ইরানকে যত অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো ইসরায়েলের মাধ্যমে ইরানকে দিয়েছে। অর্থাৎ ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় ইসরায়েলের যে সাপ্লাই চেইন, তো এটাকে ওই পেস্তা বাদাম ডিপ্লোম্যাসি বলে। ইরান তার পেস্তা বাদাম দিত ইসরায়েলকে, আর ইসরায়েল অঢেল তাদের যত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তারা সেটা ইরানকে দিত। তো এই হলো আমেরিকার যে চরিত্র। এখানে আমি বললাম যে ইরান সবসময় দুই হাতে খেলেছে।
এমনকি সেই যে যখন রেজা শাহ পাহলভীর শাসন ছিল, ওই সময়টাতে ইরানি মিলিটারি, ইরানি জনগণ, ইরানি ডিপ্লোম্যাটরা আমেরিকার সাথে খেলেছে। তারা তেল কোম্পানিকে জাতীয়করণ করেছে, মোসাদ্দেককে প্রধানমন্ত্রী বানিয়েছে, শাহকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আবার শাহকে এনেছে মোসাদ্দেক ক্ষমতা চলে যাওয়ার পর। অর্থাৎ সেই যে মানে প্রথম মহাযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আমেরিকা এবং ইরান সেখানে একই সঙ্গে তারা ডিপ্লোম্যাসি করেছে, একই সঙ্গে যুদ্ধ করেছে, আলোচনার টেবিলে বসেছে, এবং প্রায় সব ক্ষেত্রে প্রথম মহাযুদ্ধ থেকে আজ পর্যন্ত একটা সিঙ্গেল জায়গাতে আপনারা দেখাতে পারবেন না যে আমেরিকা বিজয়ী হয়েছে। তারা ওখানে বিনিয়োগ করেছে এবং ওখানে পরাজিত হয়েছে। এবং আপনি চিন্তা করুন যে প্রায় 30-35 বছর যে রেজা শাহ পাহলভী ইরানকে শাসন করেছে, আমেরিকার যাকে বলে আজ সৌদি আরব যেভাবে করছে ঠিক এইভাবে। এবং যখন রেজা শাহ পাহলভী পালিয়ে আসলেন তখন ইরানের হুমকিতে তাকে কিন্তু জায়গা দেওয়া হয়নি, অর্থাৎ জেরাল্ড ফোর্ডের যে সরকার তাকে সেখানে জায়গা দেয়নি। ইউরোপও ইতালিও তাকে জায়গা দেয়নি। পরবর্তীতে তিনি তার আত্মীয় সেই মিশরে আছে, ওই পরিবারে তিনি বিয়ে করেছিলেন, সেখানে মিশরে এসে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হলো আমেরিকা। আমেরিকা ইরানের সাথে বারবার লড়াই করার চেষ্টা করেছে, ইরানকে ক্ষতিগ্রস্ত করেছে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, ইরানের বহু মানুষকে মেরেছে। কিন্তু কূটনীতিতে সেই প্রথম মহাযুদ্ধ থেকে একেবারে আজকের দিন পর্যন্ত সবসময় কিন্তু অর্থনৈতিকভাবে, সামরিকভাবে আমেরিকা বারবার ইরানের কাছে ধরা খেয়েছে। ইরানের অর্থনীতির তুলনায় আমেরিকার অর্থনীতি অনেক বড়, ইরানের সামরিক শক্তির চাইতে আমেরিকার সামরিক শক্তি অনেক বড়, যার জন্য এই যে ইরান দ্বারা আমেরিকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমেরিকার জনগণ এখনো বুঝতে পারেনি। তো এই জিনিসটি সেই মর্গ্যান ফ্রিম্যান তার কণ্ঠ ব্যবহার করে এরকম একটা ভিডিও তৈরি করা হয়েছে যে এই হলো প্রথম দর্শকের অবস্থা। কিন্তু ইউরোপের সঙ্গে যাকে বলা হয় তাদের যে সম্পর্ক, ইউরোপের সঙ্গে ইরানের যে যুদ্ধ, ইরানের যে সম্পর্ক, এটা হাজার হাজার বছরের। অর্থাৎ যখন সম্রাট জার্কশেস তিনি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে, দুটো অংশ অর্থাৎ নেভাল ফোর্স ব্যবহার করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তিনি যখন গ্রিসে আসলেন, আর স্থলপথ দিয়ে তিনি সৈন্য সমাবেশ করে, অর্থাৎ নৌপথে এবং স্থলপথে প্রায় 1 কোটি সৈন্য নিয়ে ইউরোপ আক্রমণ করলেন। এবং মানব জাতির ইতিহাসে 1 কোটি সৈন্য নিয়ে, যার মধ্যে 53 লাখ, হিরোডোটাসের বইতে পড়ে দেখেন, 53 লাখ হলো সরাসরি সেখানে সৈন্য, ক্যাভারি আছে, ঘোড়সওয়ার আছে, তার সঙ্গে সঙ্গে পদাতিক আছে। তো এইরকম 53 লাখ সৈন্য এবং অন্যান্য যারা লোকজন আছেন এই সৈন্যদেরকে সাহায্য করার জন্য, অর্থাৎ হাতিশালের হাতি পালনকারী, ঘোড়া পালনকারী, তারপরে শেষে যাকে বলা হয় পাচক, এসব মিলে প্রায় 1.25 কোটি লোক নিয়ে তারা ইউরোপ আক্রমণ করেছিল, এই ইরান। এবং পুরো তারা যতদিন ছিল, কয়েক বছর তারা ছিলেন ইউরোপে, পুরো ইউরোপের ঘুম হারাম। ওই ইউরোপের ভয়ে যে পারস্য ভীতি এখন পর্যন্ত রয়ে গেছে। এবং পরবর্তীতে যখন পারস্য ডাইনেস্টি গেছে, ইউরোপের একটা চিঠি, পারস্য সুলতান বা পারস্যের সম্রাট একটা চিঠি ইউরোপের কোনো রাজাকে দিলে সেই রাজ্যের ঘুম হারাম হয়ে যেত। এই গেল সেই প্রাচীন দুনিয়াতে। মধ্যযুগে অবস্থা আরো খারাপ ছিল ইউরোপে। অর্থাৎ এখানে আলেকজান্ডার, অর্থাৎ প্রথম যুদ্ধটা আলেকজান্ডার এখানে আসছে, এবং আলেকজান্ডারের সেখানে থাকতে পারেনি, ইরানে থাকতে পারেনি। তিনি ইরান থেকে এসে ইরাক জয় করলেন, ব্যাবিলন জয় করলেন, কিন্তু ব্যাবিলনে তিনি থাকতে পারেননি। ব্যাবিলন থেকে তিনি চলে গেলেন সেই যাকে বলা হয় আজকে যে প্যালেস্টাইন, সেখানে। তারপরে তিনি সেখান থেকে ঢুকলেন মধ্য এশিয়াতে, সমরকন্দ বুখারাতে। সেখান থেকে আসলেন আফগানিস্তান থেকে তিনি ভারতে আসলেন এবং এখানে এসে তিনি রীতিমতো জীবন মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন, মারাত্মকভাবে আহত হয়ে গেলেন এবং গিয়ে ব্যাবিলনে মারা পড়লেন। ফলে আমরা তাকে যেভাবে বিশ্ব বিজয়ী বলি, তিনি ইরানে ধ্বংস সাধন করেছেন, ইরানের পার্সিপলিসকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছেন, আজকের আমেরিকার মতো পুরো একটা রাজধানী, পৃথিবীর সবচেয়ে মেগা সিটি পার্সিপলিস।
তো একজন পতিতার কবলে পড়ে সেই পতিতার প্রেমে মুগ্ধ হয়ে তিনি পতিতার কথা মতো সেই পার্সি পুলিশ জ্বালিয়ে দিয়েছিলেন আলেকজান্ডার, কিন্তু তিনি থাকতে পারেননি। এবং তখন সম্রাট ছিলেন তৃতীয় দারায়ুস, তার সাথে যুদ্ধ করে তিনি টিকতে পারেননি। এনিওয়ে, নেপোলিয়ন বোনাপার্ট তিনি মিশর গেছেন, কিন্তু ইরানের দিকে নজর দেওয়ার মতো সাহস তার হয়নি। তিনি মিশরীকে যেভাবে সর্বশান্ত হয়ে ফিরেছেন, যেটি বলার মতো নয়। তার পুরো নেভাল ফোর্স মানে ধ্বংস হয়ে গেছিল, এবং নেপোলিয়নের জীবনে যে পরাজয়, সে পরাজয়টা এই মধ্যপ্রাচ্য থেকে চলে এসেছে। এইভাবে বহু ইতিহাস ইউরোপের পরতে পরতে রয়েছে। পারস্যের সঙ্গে যুদ্ধের যে ফলাফল তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। একইভাবে ইউরোপের দুটো অংশ, পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপ। পূর্ব ইউরোপ সবসময় তারা অটোম্যানদের সময় যখন ছিলেন তখন, রাশিয়ার অধীন যখন ছিলেন তখন, সবসময় তারা ইরানকে মানে প্রভু মেনে তারা তাদের মন ও মস্তিষ্ক তৈরি করে ফেলেছে। ফলে এই যে এখন যে একটা যুদ্ধের দামামা বাজছে, তো এতদিন জর্ডানের সাথে যুদ্ধ করেছে ইসরায়েল, তারপরে মিশরের সাথে যুদ্ধ করেছে, সৌদি আরবের সঙ্গে যুদ্ধ করেছে, এরপরে অন্যান্য ছোট ছোট যেমন তারা আক্রমণ করেছে গোলান হাইটসে, আক্রমণ করেছে সিরিয়াতে, আক্রমণ করেছে ইয়ামেনে, লেবাননে। কিন্তু ইরানের মতো একটা রাষ্ট্রের সঙ্গে এই প্রথম যখন তারা সরাসরি যুদ্ধে চলে গেল ইসরায়েল, এটার যে পরিণতি ইতিহাসে যেভাবে লেখা আছে, সেখানে ইতিহাস বারবার ফিরে আসে। সেটাই ইউরোপ এবং আমেরিকা, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে এবং ভয় পাচ্ছে যে এই যে ইরানের যে জাতি এবং ইরানের যে হাজার বছরের যে যুদ্ধের ইতিহাস, সেই যুদ্ধের ইতিহাসে তারা যাকে বলা হয় বহুবার এমন ঘটনা ঘটেছে। আজ যদি তাদের যেটা হিরোডোটাসের বইতে আছে, লিডিয়া এবং মিডিয়ার যুদ্ধ, তো লিডিয়া এবং মিডিয়ার যে যুদ্ধে লিডিয়াকে অর্থাৎ ইউরোপের সবচেয়ে বড় রাজা ক্রেশাসকে পারস্যের রাজা, তখন পারস্যের নাম ছিল মিডিয়া, পারস্যের রাজা সাইরাস যেভাবে পরাজিত করেছিলেন। আপনি যদি ধরেন আজকের ভুটানের রাজার কাছে যদি ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়, আমেরিকা পরাজিত হয়, এবং যুদ্ধক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হন এবং তাকে শিকল পরিয়ে ভুটানের রাজার সামনে দাঁড় করানো হয়, তারপর ভুটানের রাজা সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখে তিনি মায়া করলেন, ক্ষমা করে দিলেন এবং বললেন যে আপনার একমাত্র শাস্তি হলো আপনি বাকি জীবন আমার মন্ত্রী হিসেবে, অ্যাজ মাই প্রাইম মিনিস্টার হিসেবে আমার সঙ্গে থাকবেন, আমার রাজধানীতে থাকবেন, এবং ইউ উইল অ্যাক্ট জাস্ট লাইক মাই প্রাইম মিনিস্টার। এই দৃশ্যটা আপনার কাছে কি মনে হবে? গল্প? অবাস্তব? প্রাচীন দুনিয়াতে এমন ঘটনাই ঘটেছে। অর্থাৎ ক্রেশাসের যে রাজবংশ, মোর দ্যান 100 years দে রুল দ্য হোল ইউরোপে মানে লিডিয়ার সাথে বড় কোনো রাজত্ব ছিল না। আর একজন সামন্ত রাজা, মানে মিডিয়া তখন একটা সামন্ত রাজা, সেই সামন্ত রাজা একেবারে তরুণ একজন, যাকে বলা হয় 22-23 বছরের একজন যুবক, সাইরাস দ্য গ্রেট, এইরকম সামন্ত রাজার সাথে এই যুদ্ধটা হলো এবং সেখানে পরাজিত হলো। এই হলো ইরানিয়ান নেশন, সেখান থেকে শুরু। তো যার জন্য এরকম একটা জাতিগোষ্ঠীর সঙ্গে আপনি যখন যুদ্ধ করবেন, আপনি কেন এই যে আফগানের তালেবান, কি আছে তালেবানের বলেন তো? তালেবানের সঙ্গে কেন আমেরিকা পারলো না? কেন আফগানিস্তানের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন পারলো না? বিশ্বের দুটো পরাশক্তিকে তারা তো এই 1980 সন থেকে এই পর্যন্ত দুটো পরাশক্তিকে তারা শেষ করে দিল। পুরো সেই যুদ্ধে পরাজয়ের ফলে সোভিয়েত রাশিয়া ভেঙে খান খান হয়ে গেল এবং আমেরিকা সর্বশেষ যে পরাজিত হলো, সেই পরাজিত মানে এত নির্মম পরাজয় আমেরিকার জীবনে কখনো হয় না, যেটা আফগানিস্তানে হলো। আফগানিস্তানের যে তালিবানের ভূমি এবং মাটি, মানে আমরা কেন সেখানে দুটো পরাশক্তি, রাশিয়ার মতো পরাশক্তি, সেখানে কি তাদের সপ্তম নৌবহর, অষ্টম নৌবহর ছিল না? তাদের এই যে এখন পাহাড় ছেদ করে, যেটার জন্য এখন আমরা সবাই কাঁপছি যে আই মাই গড, B-2 বোমারু বিমান নিয়ে আমেরিকা সেখানে বোমা ফেলেছে, এই B-2 বোমারু বিমান কি তাদের ছিল না? সেটা নিয়ে কি তারা আফগানিস্তানে বোমা নিক্ষেপ করতে পারতো না? কিন্তু কেন তারা সেখানে পরাজিত হয়েছে? কেন দীর্ঘ যুদ্ধে সে আফগানিস্তানের মানে তালেবানদের হাতে পায়ে ধরে তাদের সমস্ত অস্ত্র শস্ত্র, বোমারু বিমান, টাকা পয়সা, ডলার মলার সবকিছু ফেলে দিয়ে তারা কেন সেখানে পালিয়েছে? কেন এই আফগানিস্তানে
এসে আলেকজান্ডার পরাজিত হলেন। তা আফগানিস্তান যদি এই বর্তমান অতীতের কথা বাদ দেন, সেই 80-র দশকের এই পর্যন্ত কয়েকটা রাইফেল, AK-47 এবং কয়েকজন যোদ্ধা নিয়ে সেখানে যদি তারা আমেরিকা এবং রাশিয়া দুটো রাষ্ট্রকে, মহাশক্তিধর রাষ্ট্রকে পরাজিত করতে পারে, পুরো ন্যাটোকে, এরপরে মানে প্রথমবার তো রাশিয়াকে পরাজিত করেছে, আর দ্বিতীয়বার শুধু আমেরিকা না, আমেরিকা এবং ইউরোপের সমস্ত সম্মিলিত শক্তি ন্যাটোকে তারা পরাজিত করে দিয়েছে, তাহলে ইরানে কি হতে পারে বলেন তো? খুব বেশি পাণ্ডিত দরকার, এটা দীর্ঘমেয়াদী হবে, গৃহযুদ্ধ হবে, কিন্তু ইট উড নট বি লাইক ইরাক। ইরাক বহুবার খণ্ড বিখণ্ড হয়েছে, ইরাক আর ইরানের ইতিহাস এক নয়। ইরাকে কারবালা হয়েছে, ইরাকে অনেক কিছু হয়েছে, তো ইরাক আর ইরান এক নয়। তারপরে সৌদি আরব আর ইরাক এক নয়, কাতার ইরাক এক নয়, সিরিয়া শুধুমাত্র যদি দুটো জাতি থাকে, একটা হলো সিরিয়া আর একটা হলো ইরান, কিন্তু সিরিয়া বহুবার রোমানদের অধীন ছিল, সেখানে অনেক কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, সভ্যতা রয়েছে, এবং সেখান থেকেই সেই দেখে বলে গাজী সালাউদ্দিন, নুরুদ্দিন জঙ্গি, ইমামউদ্দিন জঙ্গি, তারা তৈরি হয়ে 200 বছর ধরে পুরো ইউরোপকে, ইউরোপের যে সম্মিলিত শক্তি সেটা তারা পরাজিত করেছে ক্রুসেডের নামে। সেটা ঠিক আছে, কিন্তু তারা বহুবার অকুপাইড হয়েছে, কিন্তু ইরান কিন্তু অকুপাইড করা যায়নি, কখনো অকুপাইড করা যায়নি। তো সেই ইরান মুসলমানরা কিছুদিন তারা বিজয় লাভ করেছে, কিন্তু উল্টো দেখা গেল যে কিছুদিন পরে পুরো মুসলিম ডাইনেস্টিকে তারা খেয়ে ফেলেছে, মুসলমানদের মধ্যে দুটো গ্রুপ করে দিয়েছে, শিয়া সুন্নি, এবং পুরো মানে যাকে বলে আব্বাসীয় খিলাফতটা তারা চালিয়েছে, অর্থাৎ এটা মুসলমানদের নামে কিন্তু চালিয়েছে ইরান। দিস ইজ ইরান। তো সেটা নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা যখন বাংলাদেশে আলোচনা করছি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বললাম তার চেয়ে আরো বেশি গুরু গম্ভীর আলোচনা হচ্ছে আমেরিকাতে এবং ইউরোপে, এবং তারা এই যে শুধু বোমারও বিমানটা মারলো, দেখেন এর পরিণতিটা কোন দিকে যায়। হতাশ হওয়ার কিছুই নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।